নমস্কার, দুয়ারে রিপোর্টার নিয়ে আবার চলে এসেছি আমি অয়ন। সপ্তাহের দ্বিতীয় দিন একেবারে জেলার বিভিন্ন খবর এবং রাজনৈতিক বিভিন্ন বড় খবর নিয়ে আসব এই এক ঘন্টায়। আপনাদের সঙ্গে থাকবো, প্লিজ আমাদের সঙ্গে থাকুন। নিউজ 18 বাংলায় প্রতিদিন যেভাবে অবাক করা খবর, অবৈধ বেআইনি কাজ তুলে ধরি প্রশাসনের নজরে আনার জন্য, আপনার জেলার সমস্যা, আপনার সমস্যা, এই সমস্ত কিছু নিয়ে। তবে প্রথমেই যেটা করব পলিটিক্যাল খবর নিয়ে, 100 দিনের কাজ, 100 দিনের কাজের টাকার যে বকেয়া, সেই বকেয়া বঞ্চনা, সেই বঞ্চনার অভিযোগ তুলে গত কয়েক মাস ধরে তৃণমূল কংগ্রেস একেবারে প্রচার করে আসছে, অভিযান করে আসছে, ধর্নায় বসছে তৃণমূল কংগ্রেস। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া থেকে একেবারে মঞ্চে তিনি বকেয়া যেটা পাওনা শ্রমিকদের হাতে তুলে দিলেন এবং তার সঙ্গে সঙ্গে আগামী দিন 10ই মার্চ ব্রিগেডেও এই যে বঞ্চনার অভিযোগে, যে বঞ্চনার প্রতিবাদে যে জনসভা, সেই জনসভায় কি দেখা যাবে জানবো। প্রতিনিধি সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, কেন্দ্রের বিরুদ্ধে 24-এর প্রচারে ইস্যু বঞ্চনা, এটা গত কয়েক মাস ধরেই আমরা বুঝতে পারছিলাম, সেটাকে আরো ফুলিয়ে ফাঁপিয়ে একেবারে বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে তৃণমূল, এটা বলাই বাহুল্য। দেখো, একদমই লোকসভা নির্বাচনের সামনে রেখে তৃণমূল কংগ্রেস মূলত এই কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকেই সামনে রেখে প্রচার কর্মসূচি করবে, তাতে কোনো সন্দেহ নেই। 100 দিনের কাজের টাকা, যে টাকা দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি নিয়ে কেন্দ্রের কাছে গেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে গেছেন, বৈঠক হয়েছে, সচিব পর্যায়ে বৈঠক হয়েছে, কিন্তু তারপরেও কেন্দ্রীয় সরকারের তরফে টাকা দেওয়া হয়নি 100 দিনের কাজের। 100 দিনের কাজের পাশাপাশি প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার টাকাও রাজ্য পায়নি। আর সেই বঞ্চনার ইস্যুকে সামনে রেখে 2024-এর লোকসভা নির্বাচনকে টানা প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে কোনো সন্দেহ নেই। আগামী 10ই মার্চ ব্রিগেডে জনসভা আছে, যেখানে অবশ্যই যারা বঞ্চনার শিকার হয়েছেন, যারা 100 দিনে কাজের টাকা পাননি, তারাও থাকবেন। কিন্তু তার আগে এই যে বারবার যে কেন্দ্র বঞ্চনা করছে রাজ্যকে, সেই ইস্যুকে সামনে রেখে অবশ্যই লোকসভা নির্বাচনে যেমন প্রচার হবে, তেমনি একটুখানি জানার চেষ্টা করবো, যেটা আমরা দুপুর থেকে বলছিলাম যে 24,50,000 শ্রমিকের কথা ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেটা 50 লক্ষে দাঁড়িয়ে গেছে। এইটা একটু ব্যাখ্যা চাইবো। দেখো, একদমই যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ার মঞ্চ থেকে জানালেন, যে 24,50,000 নয়, সংখ্যাটা প্রায় 50 লক্ষ। কেন 50 লক্ষ কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তার কারণ হলো এই যে 100 দিনের কাজের যারা বঞ্চিত শ্রমিক, সেই তথ্য তারা কেন্দ্রীয় পোর্টাল থেকে পেয়েছে, কিন্তু তারপর যখন রাজ্য সরকারের তরফে এই 100 দিনের কাজের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়, তখন দেখা যায় যে কেন্দ্রীয় পোর্টালের তথ্যর চেয়েও নানান রকম অভিযোগ, অনেক রকমের অভিযোগ এসেছে, সরাসরি মুখ্যমন্ত্রীতেও অভিযোগ এসে জমা পড়েছে। ফলত সেই সংখ্যাটা 50 লক্ষের কাছাকাছি গিয়ে পৌঁছেছে। আর অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই এই টাকা সবার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে এই টাকা সবার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। শুধু তাই নয়, এই যে 10ই মার্চ ব্রিগেডের জনসভায় বিধায়ক, সাংসদ, প্রতিনিধি, বিভিন্ন জনপ্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হয়েছে, যারা জব কার্ড হোল্ডার তাদেরকে ব্রিগেড সমাবেশে নিয়ে আসার জন্য। আর যারা পেলেন আজকে পুরুলিয়ার মঞ্চে মুখ্যমন্ত্রীর হাত থেকে, তারা কি বলছেন দেখুন। আমার খুব ভালো লাগছে, টাকা চেক করা হয়নি, তবে অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। এই যে দীর্ঘদিন বাদে টাকা পেলেন, হ্যাঁ, এটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে দিদিকে ধন্যবাদ দিলাম। এবার সিএএ খবর। সিএএ লাগু হবেই ভোটের আগে, এরকমটাই হুঁশিয়ারি দিয়েছিলেন অমিত শাহ। ঘোষণা করেছিলেন এখানে কলকাতায় ন্যাশনাল লাইব্রেরিতে দাঁড়িয়ে। এছাড়াও বিভিন্ন সময়ে এ রাজ্যের বিভিন্ন বিজেপির সাংসদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তারাও ঘোষণা করেছিলেন। আর ভোট ঘোষণার আগেই কি সিএএ আরও কি একটু দাবি পোক্ত হলো? কিভাবে পোক্ত হলো জানবো প্রতিনিধি সোমরাজের কাছ থেকে। সোমরাজ, ভোট ঘোষণার আগেই সিএএ যেটা বলছিলাম বারবার দাবি করা হয়েছে বিজেপির তরফ থেকে, আরও কিভাবে পোক্ত হলো এই কয়েকদিনের মধ্যে? দেখো, অবশ্যই সূত্র হিসেবে দাবি করা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ভোট ঘোষণার আগেই সিএএ চালু করা হতে পারে, অন্তত তেমনটাই একটি সংবাদ সংস্থার তরফে দাবি করা হচ্ছে। কিন্তু সিএএ চালু হওয়া নিয়ে
বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিজেপি সাংসদ থেকে শুরু করে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কলকাতায় এসে জানিয়েছিলেন যে সিএ চালু হবেই, সিএ কার্যকর হবেই। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন সময় সম্প্রতি যে বিভিন্ন জেলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দিচ্ছেন সেখান থেকেই তিনি সিএ এর বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই রাজ্যে সিএ চালু হতে তিনি দেবেন না, এখানে সবাই নাগরিক। একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা স্পষ্টই দিয়ে দিয়েছেন, অন্যদিকে এই রাজ্যে যারা বিজেপির সাংসদ রয়েছেন বা যারা প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন তারা বারবারই সিএ চালুর পক্ষেই সরব হয়েছেন এবং তারা বারবারই দাবি করেছেন সিএ চালু হবে। ফলত এই জল্পনাই এখন কেন্দ্রের বিভিন্ন স্তরে চলছে যে লোকসভা ভোটের আগেই কি দেশ জুড়ে সিএ চালু হবে। নিশ্চয়ই আমরা লক্ষ্য রাখবো, আমরা নজর রাখবো যে ভোট ঘোষণার আগে সিএ চালু হচ্ছে কিনা, আর কেন্দ্র রাজ্য সংঘাত, তৃণমূল বিজেপি সংঘাত আরো কত বাড়ছে এই ইস্যুতে। এবার চলে যাব সন্দেশখালী। একটা আন্দোলন অনেক কিছু বিষয়কে পাল্টে দেয়, উন্নয়ন নিয়ে আসে। যেমন এই যে সন্দেশখালীতে যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ ছিল না, একেবারে খারাপ ছিল এরকম বলবো না, যে লঞ্চ আর নৌকোর ওপরে নির্ভর ছিল, কিন্তু মানুষের উন্নয়ন এবং তার সঙ্গে সঙ্গে পুলিশের সতর্কতা, পুলিশের নজরদারি, এর জন্য জেটি, বিভিন্ন নদী বেষ্টিত তো এই সন্দেশখালী 2 নম্বর ব্লক, এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ সীমান্ত, যাতায়াত সহজ করতে কি করা হচ্ছে, জেটি বানানো হবে, বার্জে করে গাড়ি যাতে ঢুকতে পারে। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কতদিনের মধ্যে এই ব্যবস্থাগুলো সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে? আজকে কি দেখলেন পরিবহন দপ্তরের প্রতিনিধিরা? দেখো, একেবারে পরিবহন দপ্তরের প্রতিনিধি এবং রাজ্য পুলিশ তারা কিন্তু একেবারে এই এলাকায় ঘুরলেন এবং বিভিন্ন যে জেটি ঘাট রয়েছে, অর্থাৎ সন্দেশখালী ধামাখালী দুটো মাত্র জেটি ঘাট রয়েছে, কিন্তু একাধিক এখানে আইল্যান্ড রয়েছে, অর্থাৎ দ্বীপ রয়েছে। সেই দ্বীপের আর কি দুর্গম এলাকায় সুগম করার জন্য একেবারে রাজ্য পরিবহন দপ্তর একাধিক পরিকল্পনা নিয়েছে। তার অন্যতম হচ্ছে এই এলাকায় অর্থাৎ জেটি ঘাট এবং ভেসেলের ব্যবস্থা করা হবে। অর্থাৎ এই যে সন্দেশখালী, ভাঙাতুশখালী, ছোট তুষখালী, জেলিয়াখালী, এখানে শুধুমাত্র যানবাহনের একমাত্র ভরসা টোটো বা মোটর ভ্যান ছিল, কিন্তু সেখানে এবারে 4 চাকা অর্থাৎ বড় বড় গাড়ি সেখানে যেতে পারবে। অর্থাৎ তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে, অর্থাৎ একেবারে পরিবহন দপ্তরের পক্ষ থেকে 10 কোটি টাকা ব্যয়ে, দ্রুত সেটা হবে 10 কোটি টাকার ব্যয়ে একাধিক ভেসেলের ব্যবস্থা করা হবে। অর্থাৎ এই যে এলাকা যেখানে মোটর ভ্যান এবং টোটো একমাত্র ভরসা ছিল, সেখানে কিন্তু একেবারে সরাসরি চলে যাবে একেবারে 4 চাকা গাড়ি বা আরো বড় গাড়ি। অর্থাৎ এই যে দুর্গম এলাকা হবার জন্য যোগাযোগ ব্যবস্থা খারাপ ছিল, অর্থাৎ পুলিশ প্রশাসন সেখানে ঢুকতে পারছিলেন, তার জন্যই অপরাধমূলক কাজকর্ম দীর্ঘদিন ধরে হয়ে আসছিল এবং তার জন্যই এখানে দিনের পর দিন এই অত্যাচার হয়েছে, সন্ত্রাস চলেছে এবং সেদিক থেকে মাথায় রাখতে গিয়ে আরো এই দুর্গম এলাকা সুগম করার জন্য একদম জিয়াউল আলম যে কথাটা বললেন যে এই যে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার জন্যই অপরাধমূলক কাজকর্ম হতো, ওই অঞ্চলটাকে একেবারে সন্ত্রস্ত করে রেখেছিলেন শেখ শাহজাহান, এরকমটাই দাবি। যখন বিস্ফোরণ হলো তখন বোঝা গেল যে ওই এলাকা বিচ্ছিন্ন একটা এলাকার মতো, তাই এই রকম ঘটনা ঘটেছে। আর সন্দেশখালীর ঘটনা ঘটে যাওয়ার পরে এবার শিক্ষা নিয়ে দুয়ারে পুলিশ। কোথায়? বারুইপুর জেলা পুলিশ প্রত্যন্ত গ্রামে সুন্দরবনে সেখানে ক্যাম্প করছে এবং ক্যাম্পে বিভিন্ন রকমের অভিযোগ নিচ্ছে পুলিশ। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, কতদিন চলবে এটা, এবং আজকে সন্দেশখালী ঘটনা ঘটার পরে এরকমও কি অভিযোগ নেওয়ার কথা ভাবা হচ্ছে যে জমি সংক্রান্ত কোনো অভিযোগ আছে কিনা, কোনো তৃণমূল নেতা এরকম জমি দখল করে বসে আছেন কিনা? এই যে ক্যাম্প, সেখানে শুধুমাত্র তৃণমূল নেতা নয়, পুলিশের বিরুদ্ধেও যদি অভিযোগ থাকে তারা সেখানে লেখা নথিভুক্ত করতে পারবেন এবং এই ক্যাম্পের সরাসরি মনিটরিং করবেন পুলিশ সুপার তিনি নিজে, এবং পুলিশ আধিকারিকরা অবশ্যই সেখানে উপস্থিত থাকবেন এবং একাধিক সময় দেখা যাবে যে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এসডিপিও থেকে শুরু করে যারা রয়েছেন তারা এই যে ক্যাম্প, সেই ক্যাম্পগুলিতে তারা গিয়ে ভিজিট করবেন। শুধুমাত্র পুলিশের বিরুদ্ধে বা তৃণমূল নেতা বিরুদ্ধে না, যে কোনো রকম সরকারি প্রকল্প থেকে শুরু করে যে কোনো রকম যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগ তারা এই ক্যাম্পে গিয়ে করতে পারবেন। এই ক্যাম্প কেন সুন্দরবনের বিভিন্ন এলাকায় করা হচ্ছে তার যেটা জানানো হচ্ছে যে সুন্দরবনের বিভিন্ন এলাকায় তুমি জানবে যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা সুন্দরবন, সেখানে অনেকটাই থানার থেকে অনেকটাই দূরে বাস করেন মানুষজন, দ্বীপ এলাকা রয়েছে, সেখান থেকে মানুষজন পুলিশ
পুলিশের কাছে আসতে পারেন না, বিশেষ করে বয়স্ক লোক এবং যারা মহিলা রয়েছেন তারা সরাসরি তাদের অভিযোগ, তাদের মনের কথা পুলিশকে জানানোর জন্য এই ক্যাম্প করা হচ্ছে এবং এই ক্যাম্পের যারা আসবেন তারা তাদের মনের কথা জানাতে পারবেন। অর্পণ আসবো, এবং স্থানীয় তারা বাসিন্দারা নির্দ্বিধায় কিভাবে দেখছেন, স্থানীয় বাসিন্দারা পুলিশের এই পদক্ষেপকে কিভাবে দেখছেন একটু দেখাবো। তোমাদের কি আছে না আছে, কি প্রবলেম, তোমাদের ঘর বাড়ি কল পেয়েছেন কি না পেয়েছে সেগুলো জিজ্ঞাসা করলেন, সেগুলো লিখেও নিলেন, নিয়ে আমাদেরও সহযোগিতা করলেন পুলিশ স্যার। তাতে অনেকেরই সুবিধা হয়েছে এবং সাধারণ মানুষের যে অভিযোগ বা তাদের যে অভিযোগ বা তাদের যেগুলো না পাওয়ার ব্যাপার সেগুলো সরাসরি এখানে জানাতে পারছেন। এই উদ্যোগটাকে ভালো বলেই মনে হচ্ছে। অর্পণ, একটা বিষয় থাকে যে সাধারণ মানুষ ভাবেন যে অভিযোগ করব, তারপরে আবার পরবর্তী সময়ে কারো না কারো দ্বারা হামলা হতে পারে, কারো না কারো দ্বারা ভয় দেখানো হতে পারে, সেই ব্যাপারে কি আশ্বাস দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে? একদমই পুলিশের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে যারা এখানে নাম নথিভুক্ত করছেন তারা একটি বক্সে তাদের কমপ্লেন দিতে পারে এবং এখানে যারা নাম নথিভুক্ত করছেন তাদের বিষয়ে সাধারণ মানুষ, পার্টির লোক এবং প্রশাসনিক আধিকারিকরা তারা কেউ জানবেন না। যার নির্দিষ্ট অভিযোগ থাকবে সেই নির্দিষ্ট অভিযোগের সমাধান করবে পুলিশ। যদি সরকারি প্রকল্পের বিষয় হয় তাহলে সেই প্রকল্পের বিষয়ে তারা সাহায্য করবেন বিডিও, অর্থাৎ সরাসরি প্রশাসনিক কর্তারা মানুষের দ্বারে গিয়েছেন। নিশ্চয়ই আমরা এতে নজর রাখবো যে কতদিন এই রকম ভাবে দুয়ারে পুলিশ পৌঁছয়, কারণ সাধারণ মানুষ, প্রত্যন্ত গ্রামের মানুষ, গরিব মানুষ, তাদের অভিযোগ কাকে শোনাবেন? পুলিশকেই তো শোনাবেন, প্রশাসনের কর্তাদের শোনাবেন। এবং তারপরে আরো একটা ভালো উদ্যোগ যে নাম পরিচয় গোপন রাখা হচ্ছে। দেখুন এসডিপিও কি বলছেন। এটা আবার রেগুলার বেসিসে শুরুই হয়েছে, এর আগেও আমাদের চলতো। দুদিন আগে বারুইপুরে করেছি, কালকে কুলতলিতে ছিল আমাদের, আজকে জয়নগরে কামিং ডেজগুলোতে আমাদের বকুলতলা, মইপিট, তারপর কুলতলি, অন্যান্য ক্যানিং সাব ডিভিশনের থানা যেগুলো আছে সব জায়গাতেই করা হচ্ছে। এটা বেসিক্যালি যেটা হচ্ছে মানুষের বহু জায়গায় এরকম আছে যারা সবসময় পৌঁছাতে পারে না, মানুষ যাতে পুলিশের কাছে পৌঁছাতে পারে সেটার জন্য। কোনো জায়গায় কী হচ্ছে সেটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। এবার চলে যাব পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুরে অধিকারী পরিবার, যে পরিবারকে টার্গেট করেছে তৃণমূল এখন, এবং তৃণমূল কংগ্রেস, আর পরিবার অধিকারী পরিবার থেকে আবার তৃণমূল কংগ্রেসকে টার্গেট করা হয়েছে। অধিকারী পরিবারের এই লোকসভা নির্বাচন আসছে, অধিকারী পরিবারের কে প্রার্থী হবেন বিজেপির? সৌমেন্দু অধিকারী। এই যে দেওয়াল লিখন চলছে, এই দেওয়াল লিখন কার নামে? দেওয়াল লিখনে কপালে লিখন কার আছে? কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, শিশির বাবু তো বয়সের কারণে দাঁড়াতে চান না, খুব স্বাভাবিকভাবে লোকসভা নির্বাচন 5 বছর তাকে সাংসদ থাকতে হবে, কিন্তু কে অধিকারী পরিবারের কে প্রার্থী হতে চলেছেন এই নিয়ে চর্চা তুঙ্গে উঠল কেন? তুঙ্গে উঠেছে এই কারণে, কারণ যখন তুমি দেখতে পাবে যে গত 2 দশক 20 বছর ধরে যখনই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে, তৃণমূলের প্রার্থী তালিকায় অবশ্যম্ভাবী নাম থাকতো এবং তিনি লিখছেন খেজুরিতে। আজকে শুধু আজ নয়, কাঁথি থেকে পটাশপুর, যে কথা তোমাকে বলছিলাম যে যখনই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে এর আগে দেখা গেছে যে অধিকারী পরিবার থেকে এক নয় একাধিক 2 জন অন্তত প্রার্থী হতেন, সেটা 2 দশক এবং কাঁথিতে 1.5 দশক ধরে। কিন্তু তারা যে এবার তৃণমূলের প্রার্থী তালিকায় থাকবে না এটা সবাই জানেন, এবং তাহলে কি তাদের কেউ না কেউ এবার বিজেপির টিকিটে দাঁড়াচ্ছেন? এই প্রশ্ন যখন উঠছে তখন সব নাম নিয়েই কিন্তু জল্পনা হচ্ছিল, শুভেন্দু থেকে সৌমেন্দু, দিব্যেন্দু থেকে শিশির অধিকারী। সেখানে শেষ পর্যন্ত যেটা জানা গেছে যে এই পরিবারের ছোট সদস্য শুভেন্দুর ছোট ভাই সৌমেন্দু অধিকারীকে কাঁথিতে বিজেপির প্রার্থী হিসেবে দেখা যেতে পারে, এবং সেটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এখনো নাম ঘোষণা হয়নি, ভোটের দিন ঘোষণা হয়নি, কিন্তু ভেতর থেকে যে সংবাদ পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু কাঁথি কেন্দ্রে শিশির অধিকারী যেখানে সাংসদ, সেই আসনে কিন্তু তার ছোট পুত্র সৌমেন্দুর ভোটে দাঁড়ানোর যে বলা যায় যে একটা সম্ভাবনা সেটা দেখা যাচ্ছে, এবং সম্ভবত সব ঠিকঠাক চললে বিজেপির প্রার্থী তালিকায় এবারে যেটা যে কাঁথি কেন্দ্র থেকে সৌমেন্দু নাম দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে, এবং এই চর্চা কিন্তু জোর চলছে। এবার দেখার শিশির অধিকারী, যিনি কাঁথির সাংসদ, যিনি শিশির অধিকারী, যিনি বাবা সৌমেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী, তিনি কি বলছেন? বিজেপি প্রার্থী তালিকায় কি শান্তিকুঞ্জের কোনো প্রতিনিধি সদস্যকে দেখতে পাওয়া যাচ্ছে? এরকম একটা বিজেপির নেতারাই বলবেন, শুভেন্দু যেদিকে থাকবে আমাদের পরিবার গোটাটা ওই দিকে থাকবে।
এ সম্পর্কে সন্দেহের কোনো কারণ আছে? সৌমেন্দু অধিকারী কি কাঁথি কেন্দ্রে প্রার্থী হতে পারে আপনার জায়গায়? ওর উপরে তো অত্যাচারের শেষ নেই না। আমার সিটে যে সিট আমি ছেড়ে গেছিলাম, শুভেন্দু জিতেছিল, দিব্যেন্দু জিতেছিল, এবং অনেক ভুল আমাদের জীবনে হয়েছে। ভুলের প্রায়শ্চিত্ত আমাদের করতে হবে। পরিবারের ওপরে সব থেকে সরব যিনি, কুণাল ঘোষ, তিনি কি বলছেন দেখুন। যারা তৃণমূলের সমস্ত শহীদের রক্ত, তৃণমূল কর্মীদের আবেগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থার অপব্যবহার করে, বিশ্বাসঘাতকতা করে সমস্ত কিছু সম্মান, জনপ্রতিনিধিত্ব, কেন্দ্রীয় মন্ত্রিত্ব, রাজ্যের মন্ত্রিত্ব, অন্যান্য ক্ষমতা তাদের চোখ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন জেলাকে, তারপরেও সিবিআই ইডি থেকে বাঁচতে যেভাবে অধিকারী প্রাইভেট লিমিটেড বিশ্বাসঘাতকতার রাজনীতি করেছে, ফলে ওদের নিয়ে তৃণমূল কোনো অবস্থাতেই আর মাথা ঘামাচ্ছে না। জেলার মানুষ তাদের জেলার কলঙ্ক হিসেবে চেনেন, ফলে তারা বুঝবেন তৃণমূলের প্রার্থীরা কাঁথি এবং তমলুকে প্রার্থী হবেন এবং এই দুটো সিট তৃণমূল কংগ্রেস জিতে আসবে। আর প্রতিদিন বলি 1 ঘন্টার মধ্যে আপনাদের সমস্যা তুলে ধরি। সোনারপুরে দেখুন নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সারাই। মানুষের জন্য সরকার বরাদ্দ করছে টাকা, সেই বরাদ্দ টাকা কি কন্ট্রাক্টর খেয়ে নিচ্ছে, অন্য কেউ খেয়ে নিচ্ছে? না হলে এই রকম পরিস্থিতি হবে কেন? পুরনো পিচের চাঙড় তুলে রাস্তা সারাই হচ্ছে। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অভিযোগটা কি? কন্ট্রাক্টরকে পাওয়া যাচ্ছে সামনে? অভিযোগ স্পষ্টভাবে গ্রামবাসী যারা রয়েছেন, যারা এলাকার বাসী যারা রয়েছেন, তারা যেটা অভিযোগ করছেন যে রাস্তার জন্য বরাদ্দ হয়েছে টাকা, সেই টাকা জলে যাচ্ছে। অর্থাৎ যে পুরনো পিচের চাঙড় তুলে নিয়ে যাওয়া হচ্ছে, সেই রাস্তার সেই পিচের চাঙড়ই একটা ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে মেশিন দিয়ে সেটাকে গুঁড়ো করা হচ্ছে, করে আবার সেই রাস্তাতেই দেওয়া হচ্ছে। অর্থাৎ টাকা যাচ্ছে কিন্তু রাস্তার যে গুণগত মান সেটা খারাপ হচ্ছে, এমনটাই অভিযোগ। আমরা কন্ট্রাক্টরের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি যেটা জানাচ্ছেন যে সমস্ত অভিযোগ ভুল, মিথ্যা অভিযোগ। কারণ যারা এই অভিযোগ করছেন তারা কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা হাতানোর জন্য এই অভিযোগ করছেন। কিন্তু ছবিতে অয়ন্দা যেটা দেখা যাচ্ছে, তারা রাস্তা থেকে যে পিচের চাঙড় তুলেছেন সেটাই যেখানে মিক্সিং হচ্ছে সেখানে পড়ে রয়েছে, জেসিবি মেশিন দিয়ে সেটাকে ভাঙা হচ্ছে এবং তার সঙ্গে কিছু স্টনচিপ মিশিয়ে জল দিয়ে সেটাকে মিশ্রণ করে আবার আনা হচ্ছে রাস্তায়। সেই ছবি কিন্তু স্পষ্ট। কিন্তু এই অভিযোগ আসছে, যদিও পঞ্চায়েতের সদস্য যারা রয়েছেন, পঞ্চায়েত সমিতি এবং পূর্ত দপ্তর, তারা এই খবর পাওয়ার পরই তারা বলেছেন সমস্ত বিষয় তারা খতিয়ে দেখবেন। সমস্ত বিষয় খতিয়ে দেখে কন্ট্রাক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নিন। কন্ট্রাক্টর অদ্ভুত অভিযোগ করছেন, তিনি দাবি করছেন অদ্ভুত যে যারা অভিযোগ করছে তারা নাকি মাল পাওয়ার জন্য, অর্থাৎ কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা ঝাড়ার জন্য এইসব করছেন। এটা হতে পারে? পুরনো পিচ, মানে যেটা রাস্তা খারাপ ছিল, আমরা কালকে দেখিয়েছি মালদা ভালো রাস্তা, তার উপরে ঢালাই হচ্ছে। যে রাস্তা করার কথা সেই রাস্তা সারাই হচ্ছে না। আর এখানে দেখুন যে রাস্তা করা খারাপ রাস্তা, খারাপ পিচ তুলে নিয়ে সেই চাঙড় দিয়ে রাস্তা সারাই হচ্ছে। ভাবা যায়? পুরানো মালটাকে নিয়ে ওটা মিক্সচার মেশিনের দ্বারাই গুঁড়ো করছে, গুঁড়ো করে আবার ফের পুনরায় আবার রাস্তার উপরে দিচ্ছে। এনাদেরকে যখন আমরা বললাম, এনাদেরকে আমরা গ্রামবাসী হিসেবে বললাম যে তোমরা কেন এই মাল দিচ্ছ, এনাদের উত্তর কি, দাদা আমরা জানি না, কন্ট্রাক্টর উপর থেকে আসবে, তাদের সঙ্গে আপনারা কথা বলুন। এনাদেরকে বারবার বলা হচ্ছে, তবু কোনো মতে এই বিষয়ে কোনো কর্ণপাত করেনি। আমরা চাইছি একটা ভালো কাজ হচ্ছে, রাস্তার কাজ হচ্ছে, ভালোভাবে হবে, সেটা এরকম ডুপ্লিসিটি হবে কেন? একেবারে কন্ট্রাক্টর নাকি বলছেন কন্ট্রাক্টর ভগবানের মতো, তিনি সামনে আসবেন না। তিনি বলছেন যে তার কাছ থেকে মাল ঝাড়ার জন্য এই রকম অভিযোগ করা হচ্ছে। আর ওয়ার্কার, তারই ওয়ার্কার স্বীকার করেছেন। দেখুন, ওখানে প্রথমে কিছু চাবড়া মাল এসেছিল, সাইডে একসঙ্গে কাজ করতে গিয়ে, সেই জন্য বলেছিল, আমাদের বাতিল করে দেওয়া হয়েছে। কি চাবড়া পেয়েছে ফেলে দেওয়া হয়েছে, একসঙ্গে মাল পড়ে তো। তাহলে এখান থেকে পুরনো পিচ তোলা হচ্ছে না, না লাগানো হচ্ছে না। পঞ্চায়েতেরও তো দায়িত্ব এইটা ঠেকানো, কন্ট্রাক্টর যেন এইভাবে কাজ না করেন। কি বলছে পঞ্চায়েত দেখুন। ওরা তো এখানে মাল তুলে নিয়ে সাইডে সব পড়ে আছে, দেখছি সাইডেই সব পাড়ার লোক নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে তাদের বাড়ির মতো করছে। যদি এরকম কোনো রিপোর্ট আসে আপনাদের মারফতে আজকে ফার্স্ট এটা শুনলাম, তাহলে তদন্ত করে দেখছি। আমি আমার ওপর মহলকে আমি জানিয়ে দেখছি কি করা যায়। সাধারণত দেখছি তো, আপনারা তো দেখছেন চারদিকে পড়ে আছে মাল, সেই সব নিয়ে যে যার বাড়িঘর তো নিয়ে চলে যাচ্ছে, এইটাই তো দেখছি। দেখুন, সন্দেশখালী নিয়ে এত যখন জোরদার বিতর্ক চলছে, রাজনৈতিক তরজা চলছে, অভিযোগের পর অভিযোগ চলছে, আন্দোলনে আগুন জ্বলছিল জমি দখল নিয়ে, নানুরে এখনো জোর করে জমি দখলের চেষ্টা।
চাষিদের কাছ থেকে জোর করে জমি দখলের চেষ্টা তৃণমূলের কর্মীর বিরুদ্ধে মেলা করার জন্য। বাহ, মেলা করার জন্য চাষিদের জমি দখল, চাষিরা হাইকোর্টে গিয়েছেন। না বেশি বলবো না, কারণ থাকতে হবে দেখতে গেলে। একটা ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেকের পর ফিরে আসছি নানুরের খবর নিয়ে। মানে মাইথন স্টিল নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। আপনি দেখছেন নিউজ 18 বাংলা। सुनेगा तो रहेगा खुशियारा। टॉप टेक्नोलॉजी, स्ट्रेंथ और एक्स रिप्स फिनिश बनाता है टॉप टेक को टॉप टीएमटी बार। दिल से घर बनाओ। ব্রেকে যাওয়ার আগে বলছিলাম, সন্দেশখালী নিয়ে এত যখন হই রই 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 ব্যাপক আন্দোলন, আগুন জ্বলল সন্দেশখালীতে, কি অবস্থা সন্দেশখালী ঘিরে, রাজনৈতিক তরজা, রাজনৈতিক উত্তাপ, সেই জমি দখল এখনো চলছে। কোথায়? নানুরে চাষিদের জমি দখলের অভিযোগ, আর জমি ফেরোচ্ছে হাইকোর্টে গেলেন চাষিরা। আব্দুল করিম খান নেতা মেলা করবেন বলে কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, এই আব্দুল করিম খান কে, তার কত বড় ক্ষমতা, কি করে তিনি, তার বিরুদ্ধে কেন এই অভিযোগ উঠছে? দেখো আয়ন্দা, যেটা বলে রাখবো, 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জানুয়ারি মাসের 1 তারিখে, অর্থাৎ 2012 সাল থেকে জানুয়ারি মাসের 1 তারিখে বাসাপাড়ায় একটি মিলন মেলা করা হতো এবং তার নেতৃত্ব দিতেন নানুরের তখনকার তৃণমূল নেতা আব্দুল করিম খান এবং বীরভূম জেলা পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন। কিন্তু একটা অভিযোগ সামনে আসে, সামনে যে পঞ্চায়েত নির্বাচন পেরিয়ে গেছে, সেই নির্বাচনের আগেই সামনে এসেছিল এই আব্দুল করিম খান নাকি যে জায়গায় মেলা করছেন সেই জায়গাটি জোরপূর্বক গ্রামবাসীদের কাছ থেকে লিখিয়ে নিয়েছেন এবং তারপরে কতটা জমি জানা যাচ্ছে? একদম সাধারণ গ্রামবাসীরা যেটা জানাচ্ছে, 23 বিঘা কাছাকাছি জমি রয়েছে, সেই জমি কিন্তু দখল করে নেওয়া হয়েছে বলে অভিযোগ। এবং তারপরেই তারা কিন্তু কোর্টে গেছেন এবং এখনো কিন্তু সুরাহা না হওয়া পর্যন্ত তারা কিন্তু আজকে বিডিওর কাছে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন এবং বিডিওকে জানিয়েছেন তাদের পুরো বিষয়টি, এবং বিডিও পুরো বিষয়টি খতিয়ে দেখা আশ্বাস দিয়েছেন। পাশাপাশি যেহেতু কোর্টের মামলা রয়েছে, তাই কোর্ট কি নির্দেশ দিচ্ছে সেই দিকেও। কিন্তু আব্দুল করিম খানকে পাওয়া যায়নি, তার বিরুদ্ধে তো অভিযোগ। দেখো একদমই আনন্দা, আমরা বারবার আব্দুল করিম খানের সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করেছিলাম, কারণ তার ছবি দিয়ে কিন্তু একদম গ্রামবাসীরা এসেছিলেন বিডিও অফিসে এবং তাকে চোর বলেছেন আব্দুল করিম খান চোর, এবং তার সঙ্গে বীরভূম আরো বেশ কিছু নেতারও ছবি ছিল। কিন্তু তাকে যখন বারবার ফোন করেছি তিনি কিন্তু ফোনে কোনো উত্তর দেননি। আসলে তৃণমূলের জেলা নেতৃত্ব, তাদেরও দেখা উচিত নিশ্চয়ই যে এই রকম ভাবে জমি কেড়ে নেওয়ার অভিযোগ, জোর করে জমি নেওয়ার অভিযোগের সারবত্তা আছে কিনা। হাইকোর্টে মামলা করেছেন চাষিরা বাধ্য হয়ে, কেউ কেউ বলছেন বিয়ের জন্য, মেয়ের বিয়ের জন্য জমি রেখেছিলেন। দেখুন, নাবালকের জায়গা পর্যন্ত কেড়ে নিয়েছে, আমার মেয়ের বিয়ের জন্য ওই জায়গাটা আমার 5 ভাই বোন মিলে রেজিস্ট্রি করে দিয়েছে। তার পায়ে ধরেছি, তার বাড়িতে 8 বার গেছি যে আমার ওই জায়গাটা দেন, আমার নাবালকের জায়গা, তাও দিল না। কিন্তু আপনি অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, অভিযোগ অনেক জায়গাতেই করা হয়েছে। একবার জোর করে ঘরের ভেতরে দেখে নিয়ে গিয়ে কাউকে পয়সা দেবো, কাউকে পয়সা দেবো না, এই করে জোর করে ঘিরে নিয়ে যায়। কারা কারা? গরিব মানুষ, বাপ্পা চৌধুরী, এরা ঘিরে নিয়েছে। আচ্ছা, এখানে ছবিতে দেখছি অধিকাংশ ছবিতে করিম খানের সঙ্গে দেখছি চন্দ্রনাথ সিনহার ছবি আছে। ওরা ওদেরকে আমাকে বলতে হবে, জায়গা ঘিরেছে করিম খানকে জানি, বাপ্পা চৌধুরী এরা ঘিরেছে, এরা এদেরকে জানি। ইনি তো যথেষ্ট জনপ্রিয়, মানে নাম করা আব্দুল করিম খান, তিনি যথেষ্ট নাম করা তৃণমূল নেতা। আর এখানে দেখুন, আমরা হাইকোর্টের ওপরে নজর রাখবো, হাইকোর্টের মানে নির্দেশের ওপরে কি বলে হাইকোর্ট। দেখুন, এখানে তৃণমূল কর্মী, নেতাও নন, তিনি এত বড় মস্তান যে সরকারি খাল দখল করে দোকান ঘর করে ফেলেছেন, এবং কিছুদিন আগে ভাঙা হয়েছিল, তারপরে আবার এই নির্মাণ করেছেন। কথা বলবো, এটা হচ্ছে হিঙ্গলগঞ্জে। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, স্থানীয়রা অভিযোগ করছেন, স্থানীয়রা তবু কথা বলতে পারছেন, কিন্তু এই তৃণমূল কর্মীর কত বড় ক্ষমতা যে এই রকম ভাবে সরকারি খাল দখল করে, হতে পারে নোংরা আবর্জনায় ভর্তি, কিন্তু নিকাশির তো একটা বিষয় রয়েছে, সেই খাল দখল করে দোকান করেছেন।
দেখো আনন্দা, এইটাই হচ্ছে সব থেকে বড় কথা, যে এই যে হিঙ্গলগঞ্জের যে বিশপুরের যে বিশপুর খাল বলে যে নামকরণ, এই বিশপুর খাল, এই বিশপুর খালের শেখ পাড়ায় এই দিনো শেখ নামে তৃণমূল কর্মী, সক্রিয় তৃণমূল কর্মী, তিনি একদম জবরদখল করে একদম সেই খালের ওপরে দোকানঘর বানিয়েছে। এবং এলাকার মানুষ কিন্তু এর আগে প্রথমবার যখন সে দোকানঘর বানাতে যায়, এলাকার মানুষ প্রতিবাদ করে এবং তখন কিন্তু সেই দোকানঘর ভাঙা হয়। এবং তারপরে পরবর্তীকালে কিন্তু সে কিন্তু আবার জোর করে আবার সেখানে কিন্তু দোকানঘর করে, এবং এলাকার মানুষ কিন্তু প্রতিবাদ করলেও সেই প্রতিবাদে কিন্তু সে কর্ণপাত করে না। এবং এই যে সে দোকান করেছে তার এর পিছনে কিন্তু একদম পরিষ্কারভাবে পরিচ্ছন্ন যে এলাকার তৃণমূলের যে নেতৃত্ব আছে তাদের কিন্তু একদম পরিষ্কার মদত রয়েছে। না হলে এখান থেকে কিন্তু 150 মিটার হচ্ছে এখানকার পঞ্চায়েত, যে বিশপুর পঞ্চায়েত, এই বিশপুর পঞ্চায়েত কিন্তু এখান থেকে 150 মিটার। তাহলে কি পঞ্চায়েতের প্রধান বা পঞ্চায়েত কর্তৃপক্ষকে কি চোখে পড়েনি? এটা কিন্তু একদম অবিশ্বাস্য। তার কারণ চোখে পড়তেই হবে। এলাকার মানুষ কিন্তু বহুবার পঞ্চায়েতে এবং এলাকার প্রশাসনের কাছে কিন্তু অভিযোগ করেছে, কিন্তু কোনো কাজ হয়নি। সক্রিয় তৃণমূল কর্মী হতে পারেন, কিন্তু সরকারি খাল দখল করে দোকান ঘর তৈরির অধিকার তিনি পেতে পারেন না। পঞ্চায়েতের অফিস যদি 150 মিটার দূরে থাকে তাহলে আপনাদের চোখ বন্ধ করে যাওয়া ছাড়া আর কোনো কিছু নেই। কিন্তু চোখটা খুলে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করুন। একটা খাল এরকম ভাবে দখল করতে পারেন না। স্থানীয় মানুষ অভিযোগ করছেন, দেখুন। সরকারি খালের উপরে জোর করেই করা হয়েছে। আমি যতটুকু জানি একবার এটাকে ভেঙে দেওয়া হয়েছিল, কিন্তু জানার মাধ্যমে ভাঙা হয়েছিল। তিনি বাড়িতে না থাকার ফলে দেখা গেল কি আবার সেটাকে করা হয়েছে, আবার দখল করে ওটা ভোগ করা হচ্ছে। আমরা সবাই চাই কি ওটা দখলটাকে উড়িয়ে দিয়ে খাল খালি থাকুক। খালকে এইভাবে অবৈধভাবে দখল করে বাস করা যায় না। আর কত বড় সাহস যে তিনি তৃণমূল কর্মী বলে আইন ঠাইন মানেন না, তিনি অত নিয়ম কানুন নাকি জানেন না। হতে পারে তিনি গ্রামের মানুষ, তাই নিয়ম কানুন জানেন না। দেখুন কি বলছেন। খালের ওপর বলতে জলটা ছাড়া করে করা আছে, কোনো অসুবিধা দিয়ে দেখবেন কোনো অসুবিধার ভেতরে নেই, মানে অসুবিধা নেই, কি দোকানই করতে পারেন না, জায়গা বাদ দিয়ে করা আছে। না না, আমাকে কেউ পারমিশন দেয়নি। গ্রামের মানুষ বললো যে তুই ওখানে চা করে খাস, সেই হিসাবে করা, গ্রামের মানুষের সহযোগিতা। না বেআইনি বলতে শোনো, আমরা অত আইনের বিষয় আমরা জানি না, বুঝি না। গ্রামের মানুষ সবাই সহযোগিতা করেছে যে তুই গরিব মানুষ চা করে খাস, কর, অসুবিধা নেই। সেটা গ্রামের মানুষ সহযোগিতা করেছে, সেইভাবে করেছে। গ্রামের মানুষ বলেছেন চা দোকান করে খা, তিনি চায়ের দোকান খুলে বসলেন। বা এরকম রামরাজত্ব হয় নাকি? দেখুন কি অবস্থা। পঞ্চায়েত প্রধান কি বলছেন, দেখুন অবস্থা। আমি যতটুকু জানি যে আমি আসার পরে তো এরকম কোনো কাজ হয়নি খালের উপরে। আপনি আসার পরে না হলেও আপনি দায়িত্ব পাওয়ার পরে তো নিশ্চয়ই আপনার খোঁজ নেওয়া উচিত ছিল। একটা খাল দখল করে দুদিক দিয়ে করে একদম দোকানটা তুলেছে, পরিষ্কার করা যাবে না। গ্রামের মানুষ জলে ডুবে যাবে বর্ষাকালে। আচ্ছা, দেখছি আমি ব্যাপারটা। দেখুন দেখুন, আপনি আসার পরে হয়নি, যদি নাও হয়ে থাকে, আপনি আসার আগে যদি হয়ে থাকে, আসার পরেও দেখেননি কেন? এবার দেখুন চন্দ্রকোনা এলাকা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত চন্দ্রকোনা। তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, পড়ে আছে বোমা, এরকমটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। কথা বলবো প্রতিনিধি সুকান্তর সঙ্গে। সুকান্ত, কি হয়েছে? এলাকা দখলকে কেন্দ্র করে এই লোকসভা নির্বাচনের অনেক আগেই হয়ে গেল এরকম উত্তপ্ত। একদমই, দেখো অঞ্চল এবং অঞ্চল সহসভাপতি এই দুজনের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। আর তাকে ঘিরেই দুই নেতার কর্মী সমর্থকরা তারা মাঝে মধ্যেই ঝামেলায় জড়িয়ে পড়েন, কিন্তু সেই ঝামেলা একদম বোম ছোঁড়াছুড়ি। এবং দেখা যাচ্ছে যে চন্দ্রকোনার যে কোল্লা গ্রাম, সেই কোল্লা গ্রামের এলাকাতে পড়ে রয়েছে তাজা বোমা, এবং সেই বোমা ঘিরে আতঙ্ক শুরু হয়েছে এলাকায়। এলাকার মানুষ চাইছেন যে ওই দুই গোষ্ঠীর মধ্যে একদমই অন্দাজ, তারা চাইছেন যে এই ভোটের আগে, অর্থাৎ লোকসভা নির্বাচন সামনেই, তার আগে এই গোষ্ঠী কোন্দল অস্বস্তিতে ফেলেছে এক কথায় এলাকার মানুষকে। আপনারা বোমাবাজি করবেন, আমি আসবো, আপনারা বোমাবাজি করবেন আর সাধারণ মানুষ তো আতঙ্কে ভুগবেন। দুই তৃণমূল নেতা কি বলছেন দেখুন। জলসা বন্ধ করে ধার্মিক অনুষ্ঠান আর জলসা বন্ধ করার জন্য আমরা কোনো পঞ্চায়েত হলো কালকে ইসমাইলকে কি প্রশাসনিক মানে আপনার নির্বাচন কমিটির চেয়ারপারসনরা কি করেছে, সেই সুরসুরিতেই কালকে এই অবস্থাটা। এখানে তো বহুত দিন একটা পার্টি অফিসও বন্ধ ছিল। পার্টি অফিস বন্ধ ছিল, পার্টি অফিস আমরা খুলেছি। তৃণমূলের লোক খুলছে, বসছে। হ্যাঁ, যদি প্রকৃত তৃণমূল তারা হয় তাহলে পার্টি অফিস আসবে, সবার জন্য তো পার্টি অফিস খোলা।
আমাদের কাছে পঞ্চায়েত মেম্বার আছে, তাদের কাছে কিছু নাই। কালকে শুনেছি নাকি আমাদের ইসমাইল অঞ্চল সভাপতি হয়েছে, তার জন্য তাদের রাগ। ক্ষমতা কার হাতে থাকবে সেই জন্য তারা ক্ষমতার হাতে, মানে চারদিক থেকে তাদের পঙ্গু হয়ে গেছে। কম গুলি গালা লড়াই করে ক্ষমতা দখলের জন্য আজকে এই কাজটা করলো। সুকান্ত, উচ্চপদস্থ নেতৃত্ব তারা ব্যবস্থা নিচ্ছেন না, তারা এটা থামানোর চেষ্টা করছেন না। দেখো চন্দ্রকোনা 2 নম্বর ব্লকে তৃণমূলের যিনি সভাপতি রয়েছেন হীরালাল ঘোষ, তিনি অবশ্য বলছেন যে এটা জেলা নেতৃত্বকে জানানো হয়েছে এবং দ্রুত এর সমাধান হবে, কিন্তু কবে সমাধান হবে সেই সমাধান হোক, কারণ সাধারণ মানুষকে আতঙ্কে ফেলে আপনাদের লাভ কি? ব্লক সভাপতি বলছেন আমি নতুন এসেছি, তাই এটা জেলা নেতৃত্বকে জানানো হয়েছে। দেখুন, গোষ্ঠী তো আমি তো সবে 1 মাসের দায়িত্ব নিয়েছি এবং নিয়েই কিন্তু দুপক্ষকে ডেকে চেষ্টা করেছি, কিন্তু কেউ কেউ হয়তো মগজ ধোলাই করছে পিছন থেকে, প্রকাশ্যে আসছেনি, সেই নিয়ে একটা হয়তো উত্তাপ থেকে যাচ্ছে। কৃতি দুষ্কৃতি, দুর্বৃত্তদের কোনো পলিটিক্যাল আইডেন্টিটি হয় না। এখানে যেই হোক পুলিশ প্রশাসনকে বলা হয়েছে কঠোর পদক্ষেপ নিতে। আর এই 1 ঘন্টায় যেমন আপনাদের সমস্যা তুলে ধরি, এটাও আপনাদের সমস্যা, কিন্তু বেআইনি অবৈধ কাজও তুলে ধরবো। পুকুর চোর, নদী চোর, এরা চুরি করবেই, কিন্তু তাদেরকে তাদের চুরি আমরা দেখাবই। আলিপুরদুয়ারে দেখুন, আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকে, 1 নম্বর ব্লকে এই দেখুন একেবারে বড় বড় বাড়ি, তার মাঝে একটা পুকুর ভরাট চলছে। আলিপুরদুয়ার 1 ব্লকে পুকুর ভরাট চলছে। কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, এই পুকুরের মালিককে, পুকুর ভরাট কে করছে? দেখো অয়নদা, যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে পুকুরের মালিক যিনি আছেন তিনি ওই স্থানীয় এলাকায় থাকেন না, তার বাড়ি কিছুটা দূরে। কিন্তু এই যে পুকুর, যেটা 50 বছরেরও বেশি সময় ধরে এলাকার এই যে পুকুর, সকলেই জানে একসময় এই পুকুরের জল ব্যবহার হতো, এই পুকুরের মধ্যে এখন জমি হাঙ্গরদের নজর পড়ে গেছে। অর্থাৎ জমি হাঙ্গরদের নজর তো এমনি পড়েনি, তার মানে ওই পুকুর মালিক বিক্রি করে দিয়েছেন মাফিয়াদের। না, এই পুকুর মালিক কিন্তু ওই জমি হাঙ্গরদের সাথে একটা যোগসাজশ গড়ে উঠেছে, আমরা খবর পাচ্ছি। সেই যোগসাজশেই কিন্তু কার্যত এটা ভরাট করা চলছে। দীর্ঘ প্রায় কয়েকদিন থেকে কিন্তু এই পুকুর ভরাটের কাজ চলছে এবং আমরা কিন্তু আজকে সকাল থেকে খবর দেখানোর পরেই কিন্তু ইতিমধ্যেই কিন্তু বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে এবং যেটা খবর সেটা হচ্ছে প্রশাসনিক কর্তারাও ইতিমধ্যে খোঁজ খবর নিতে শুরু করেছেন। স্থানীয় মানুষেরা কিন্তু একেবারে কারা খোঁজ খবর নিচ্ছেন? পঞ্চায়েতের প্রধান তো বলছেন যে তিনি কিছু জানেনই না। পঞ্চায়েতের প্রধান তিনি কিছু জানেনই না। এতে কারা খোঁজ খবর নিচ্ছেন তাহলে রাজকুমার? একদমই যেটা জানা যাচ্ছে যে বিএলআরও দপ্তর, যারা ভূমি ও ভূমি সংস্কার যে দপ্তর রয়েছে, তারা কিন্তু খোঁজখবর নিতে শুরু করেছে। এই যে পুকুর ভরাট সেটা নিয়ে তারাই খোঁজখবর নিতে শুরু করেছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা কি বলছেন একবার দেখি। আমি যতদূর জানি পঞ্চায়েত এলাকায় বা যে কোনো এলাকায় জলাশয় ভরাট আইনত দণ্ডনীয়। তো এখানে যখন আমি দেখলাম পুকুর ভরাট হচ্ছে, আমি এসে ওনাদেরকে বললাম কি এটা ঠিক পুকুর না, মাটি তুলতে তুলতে পুকুর হয়ে গেছে। তো আমি অতটুকুই বলে, কিন্তু এই পুকুরটা ভরাটটা মনে হয় ঠিক না। আমরা চাচ্ছি এই পুকুর ভরাট বন্ধ হোক, কেন এলাকায় কোনো বিপদ হলে, আগুন টাগুন লাগলে একটা জলাশয় তো দরকার। ম্যাডাম, পুকুর ভরাট মনে হয় না, পুকুর ভরাট করা যায় না, একেবারে বেআইনি। আর জলাশয়ে আগুন টাগুন লাগার জন্য না, ইকোসিস্টেম পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য পুকুর হচ্ছে মাস্ট। আর সেই পুকুর আপনার সম্পত্তি হলেও ভরাট করতে পারেন না। আর প্রধান বলছেন অফিসে গিয়ে তিনি দেখবেন, তিনি কিছু জানেনই না। আচ্ছা, অফিসে কি ওই পুকুর আছে নাকি? মানে অফিসে কি দেখা যায়? অফিসে কি সেই সিস্টেম আছে যে কোথায় পুকুর ভরাট হচ্ছে অফিসে বসে দেখতে পারেন? দেখুন তো কি বলছেন, জানি না আমি। আমার তো ব্যাপারটা জানা নাই, ঠিক আছে আমি অফিসে গিয়ে দেখতেছি। হ্যাঁ, আমার তো ব্যাপারটা জানা নাই, ঠিক আছে আমি অফিসে গিয়ে দেখতেছি। হ্যাঁ, এবার মেটেলির খবর দেখাবো। ধূপগুড়িতে যেন একেবারে বালি মাফিয়া, নদী চুরি, বালি চুরি, মাটি চুরি, সব ধূপগুড়িতে। নয়নজুলি চুরি, সব ধূপগুড়িতে। মেটেলিতে বালি পাচার রুখতে গিয়ে বাধা পেলেন আদিবাসীর কয়েকজন নেতা। তারা চেষ্টা করছিলেন যে বালি যাতে না চলে যায়, চুরি না হয়। কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে। রকি, কয়েকদিন ধরেই দেখছি আদিবাসী নেতারা তারা রোখার চেষ্টা করছেন পাথর চুরি, বালি চুরি। এখানে কি ঘটনাটা ঘটেছে?
আমি তোমাকে বলে রাখতে চাইবো মেটলি ব্লকের অন্তর্গত এলাকায় চেল নদী, ঘিস নদী এবং পার্শ্ববর্তী যে মাল নদী সেখান থেকে কিন্তু সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বালি পাথর পাচার হয়ে যাচ্ছে, এমনটা কিন্তু দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল। এই দিন এই এলাকারই আদিবাসী নেতা রাজেশ লাকড়া তিনি কিন্তু বালি বোঝাই একটি ট্রাক্টরকে আটক করে এবং রয়্যালটি না থাকার কারণে কিন্তু পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনার পর কিন্তু আজ সকালবেলা যখন আদিবাসী নেতা বাজার করতে আসেন সেই সময় একদল বালি মাফিয়া এমনকি ট্রাক্টরের যে মালিক তারা চড়াও হয় তার উপরে বলে অভিযোগ এবং তাকে হেনস্থা করা হয়। আর সম্পূর্ণটা ঘটে কিন্তু পুলিশ প্রশাসনের সামনেই। এই ঘটনার পর কিন্তু রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। তিনি প্রশ্ন তুলেছে প্রশাসনের ভূমিকা নিয়ে, কারণ যখন প্রশাসন কোনো ভূমিকা নিচ্ছে না, রকি বারবার তো আমরা এটাই দেখাই, রকি বারবার দেখাই তো তোমাদের ওই অঞ্চলে যেন সব মাফিয়া দৌরাত্ম প্রতিদিন, কেন বন্ধ করতে পারছে না প্রশাসন? আমি তোমাকে বলে রাখতে চাইবো এখানে কিন্তু বারবার অভিযোগ উঠে আসে যে প্রশাসনের উদাসীনতা, এমনকি এক শ্রেণীর শাসক দলের নেতারা এর সঙ্গে জড়িত থাকার কারণেই কিন্তু এ ধরনের কর্মকাণ্ড হতেই থাকে। লোক দেখানো মাত্র কিন্তু চলে অভিযান, এরপরে কিন্তু ফের সেই একই ধাঁচে বালি মাফিয়ারা রাজত্ব চালায়। আর এর ফলেই কিন্তু যারাই মুখ খুলতে যান তাদের উপরেই চড়াও হয়। তারা এমন কেন যে প্রশাসন বন্ধ করতে পারে না? প্রশাসন একদম এক পলকেই প্রশাসন বন্ধ করতে পারে, এক তুড়িতে বন্ধ করতে পারে, কিন্তু কেন প্রশাসন বন্ধ করে না? অদ্ভুত লাগে। আমরা অবৈধ বালি বোঝাই গাড়িগুলাকে আমরা ধরে আমরা পুলিশকে দিয়েছি। বালি মাফিয়ারা তারা সকালে আমাকে ঘিরে সেইখানে 454-তে ধমক দিচ্ছে এবং বলছে আমরা রোলটি ছাড়া গাড়ি চালাবো, তোমরা কি করবে, তুমি কে, এভাবে করে আমাকে হেনস্থা করার চেষ্টা করে। সরকারি রেট আছে 7 টাকা 8 টাকা, ও 2000 টাকা দিয়ে রয়্যালটিটা কাটবে। তো এখন 2000 টাকা দিয়ে আমরা 100 সেফটি মাল নিয়ে গিয়ে আমরা বিক্রি করব কত দাদা? আমাদেরকে এটা সুরাহা চাই। আমরা এবার দেখুন পানিহাটি পুরসভা, প্রতিদিন একটা না একটা করে খবর থাকে, যত অভাব যত অভিযোগ পানিহাটি পুরসভা। পানিহাটি পুরসভার হাইমাস্ট লাইট অর্থাৎ যে উঁচু বাতিস্তম্ভ এই যে দেখছেন, এগুলো তো প্রত্যেক পুরসভায় লাগানো হয়েছে, জল জল করে উজ্জ্বল হয়ে যায় ওই এলাকা, এবং নিরাপত্তারও একটা বিষয় থাকে এই আলো জ্বলে বলে। সেই বিভিন্ন জায়গায় বিটি রোড, স্বদেশী মোড়, তাছাড়া হচ্ছে রাসমণি মোড়, এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় অন্ধকার, জ্বলছে না আলো। কেন জ্বলছে না? কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। কি প্রবলেম পানিহাটিতেই শুধু এত অভাব, এত অভিযোগ কেন? দেখো অয়নদা, পানিহাটি পৌরসভা এলাকাতে কিন্তু এই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এই হাইমাস বাতিস্তম্ভ লাগানোর কাজ করা হয়েছিল পৌরসভার তরফ থেকে, এবং তোমাকে জানিয়ে রাখি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কিন্তু এই বাতিস্তম্ভ লাগানো হয়েছিল। এই যে ঘটনা, মানে দীর্ঘ মাসের পর মাস কিন্তু এইভাবেই কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব, এবং সেই রক্ষণাবেক্ষণের অভাবে কিন্তু এই বাতিস্তম্ভ মানে পড়ে আছে, কোনো রকম কিন্তু জ্বলছে না। এর ফলে কিন্তু যেমন একটা নিরাপত্তার প্রশ্ন উঠছে, পাশাপাশি এলাকার মানুষ কিন্তু অন্ধকারে হাঁটাচলা করছেন। কেন পৌরসভা দেখতে পাচ্ছে না? যারা দায়িত্বে আছেন তারা কেন কাজ করছেন না? এটাই কিন্তু প্রশ্ন। অনেকে বলতে চাইছেন, ক্যামেরার সামনে অভিযোগ করছেন। আবার লোকাল স্থানীয় বাসিন্দারা কি বলছেন, লোকাল লোকেরা কি বলছেন দেখাবো, এবং তারপরে উপপ্রধান কার উপরে দায় চাপাচ্ছেন সেটাও দেখাবো। দেখুন, বিকালে তো আমি দোকান খুলি না, তাও লাইটটা জ্বলে না। কদিন ধরে দেখছি, অনেকদিন ধরে কি লাইট জ্বলছে না, তাও 1 মাস ধরে নেন, 1 মাস 1.5 মাস। একটাই কারণ, ফিনান্স অফিসার সে ফাইলগুলো ছাড়ছে না, ফাইলগুলো বিভিন্ন রেখে দিয়ে ঘুরিয়ে দিচ্ছে, বিভিন্ন রকমভাবে করছে। একটাই কারণ। আমি চেয়ারম্যানের সাথে কথা বলেছি, চেয়ারম্যান আগামীকাল এপোকে ডেকে বলবে এগুলো যাতে তাড়াতাড়ি ছেড়ে সারিয়ে দেওয়ার ব্যবস্থা করে। সুবীর, ফিনান্স অফিসারের ওপরে দায় চাপাচ্ছেন এই উপপ্রধান। ফিনান্স অফিসার কাদের? ফিনান্স অফিসারকে কাজ করানো কার দায়িত্ব? দেখো অয়নদা, এই যে ফিনান্স অফিসার, এর বিরুদ্ধে কিন্তু অভিযোগের আঙুল তুলেছেন খোদ পৌরসভার উপপৌরপ্রধান, এবং তিনি এটা বলছেন যে পানিহাটি পৌর এলাকাতে ফিনান্স অফিসারকে দিয়ে কাজ করানোর দায়িত্ব কার? ফিনান্স অফিসারের এত বড় ক্ষমতা থাকে যে ফিনান্স অফিসার ফাইল বের করেন না?
দেখো, উপপুর প্রধান কিন্তু পরিষ্কার যিনি জানিয়েছেন যে চেয়ারম্যানের সাথে কথা বলা হচ্ছে, যিনি চেয়ারম্যান রয়েছেন মলয় রায়, তাকে বারংবার বলা সত্ত্বেও তিনি ফাইন্যান্স অফিসারের সাথে কথা বলছেন, কিন্তু ফাইন্যান্স অফিসার কোনো রকম পাস করছেন না বিল। এই বিল পাস না করার জন্যই কিন্তু এই ধরনের ঘটনাগুলো পানিহাটি পৌরসভা এলাকায় ঘটেই চলেছে, এবং এই ঘটনায় কিন্তু চরম বিপাকে পড়েছেন পানিহাটি পৌরসভার প্রায় 6 লক্ষ মানুষ। ধন্যবাদ। এবার 2025-এ শুরু সেবক রংপো রেলপথ, এরকমটাই জানা যাচ্ছে। যে শিলিগুড়ি থেকে খবর, সেবক রংপো রেলপথ একেবারে কাজ শুরু হয়ে গেছে। 4.5 কিলোমিটার টানেলে ব্রেক থ্রু, সবচেয়ে লম্বা টানেলের কাজে সাফল্য। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। তিস্তার বিপর্যয়ে 4 থেকে 5 মাস কাজে সমস্যা হয়েছিল। এরপরে কতটা দ্রুত এবং কবে টার্গেট, ডেডলাইন কিছু আছে বিশ্বজিৎ, এবং এর ফলে সাধারণ মানুষের কি সুবিধা হবে? দেখো, রেলের উচ্চপদস্থ আধিকারিক এদিন ব্রেক থ্রু অপারেশনে ছিলেন। বলা যায় যে সাফল্যের সঙ্গে এই সবচেয়ে লম্বা টার্নেল, যার দৈর্ঘ্য প্রায় 4.2 কিলোমিটার, এই টার্নেল কিন্তু আজ তার ব্রেক থ্রু হলো সফলভাবে, এবং রেলের আধিকারিক প্রায় ডেডলাইন বেঁধে দিলেন যে 2025-এর মধ্যেই এই সেবক রংপো দিয়ে কিন্তু ট্রেন ছুটবে। একটা খুশির কথা কিন্তু তুলে দিলেন, কারণ তুমি জানো সেবক রংপো রেলপথ কিন্তু ভারতীয় রেলের জন্য এক উল্লেখযোগ্য, কারণ এই সেবক থেকেই কিন্তু সেনাদের জন্য, একেবারে সীমান্তে সেনাদের জন্য রসদ, এমনকি সেই এলাকার বাসিন্দাদের জন্য সমস্ত পণ্য কিন্তু পৌঁছে যাবে। 14টি রেলপথের মধ্যে 9টি সুড়ঙ্গের কাজ, 9টি টানেলের কাজ প্রায় শেষ, এবং আজকে এই 9টি কাজ শেষের পরে রেলের আধিকারিক জানিয়ে দিলেন যে 25-এর মধ্যেই কিন্তু এই রেল ছুটবে, এবং প্রায় অনেকটাই কাজ এগোচ্ছে। যেহেতু তিস্তার বিপর্যয়ে 3-4 মাস ক্ষতি হয়েছে, বিভিন্নভাবে আশঙ্কা রয়েছে, সামনেই বর্ষা, সেই বর্ষায় কি বিপর্যয় আসতে পারে সেদিকেও তারা তাকিয়ে রয়েছে। তবে যে হারে কাজের অগ্রগতি বাড়ছে তাতে বলা যায় খুব তাড়াতাড়ি সেবক থেকে রেল ছুটবে, এবং যেটি নাথুলা হয়ে কিন্তু পৌঁছাবে, এবং রেলের মুকুটে আরো একটি পালক জুটছে। আবার জলপাইগুড়ির খবর দেখাবো। বাঁশের আড়ালে সিগারেট পাচার জলপাইগুড়িতে। বাঁশের আড়ালে কিভাবে হচ্ছে সরাসরি জানবো প্রতিনিধি শান্তনুর সঙ্গে। শান্তনু, এই তো বাঁশ দেখতে পাচ্ছি, বিরাট একটা লরি, তার মধ্যে বাঁশের দেখতে পাচ্ছি পাহাড় প্রায়, তার মধ্যে সিগারেট, মানে কি পাচারটা কেন বলা হচ্ছে, সিগারেট পাচার কেন বলা হচ্ছে? দেখো, আজ দুপুরে কিন্তু জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের কাছে খবর এসেছিল যে একটি কন্টেনারে করে কিন্তু বেশ কিছু সামগ্রী পাচার করা হচ্ছে। বিশেষ করে সেই সামগ্রীর মধ্যে কি থাকতে পারে সে সম্পর্কে পুলিশের কাছে কোনো ধারণা ছিল না, কারণ এই রুট ধরে কিন্তু এর আগে বন্যপ্রাণী পাচারের ঘটনা ঘটেছে, এর আগে মাদক পাচারেরও ঘটনা ঘটেছে, যা পুলিশ উদ্ধার করেছে, বন্য দপ্তর উদ্ধার করেছে। সেই কারণে আজকে বিশেষ গুরুত্ব দিয়ে পাহাড়পুর এলাকায় নাকা চেকিং বসায় পুলিশ, এবং সেখানে একটি কন্টেনারকে আটক করা হয়। সেই কন্টেনারকে আটক করার পর সেটাকে যখন তল্লাশি চালানো হয়, দেখা যায় সামনে বাস রয়েছে, এবং তার ভেতর থেকে বেরিয়ে আসে 60টি প্যাকেট কার্টুন, এবং তার মধ্যে রাখা ছিল বিদেশি সিগারেট, যেটা পুলিশ এখনো পর্যন্ত তদন্তে জানতে পারছে মায়ানমার থেকে এই বিদেশি সিগারেটগুলো আসামে নিয়ে আসা হয়েছিল, এবং সেখানে আসামে বাস বোঝাই কন্টেনারে করে সেগুলোকে পৌঁছে দেওয়া হচ্ছিল উত্তরপ্রদেশে। যা যাওয়ার পরে পুলিশ কর্মীরা গোপন সূত্রে খবর পাওয়ার পরে এই অভিযানে কিন্তু এত বড় সাফল্য পাওয়া গেল। একদম আসাম পর্যন্ত এলো, ধরা পড়লো না, তারপরে পশ্চিমবঙ্গে এলো, পশ্চিমবঙ্গে ধরা পড়ে গেল। বাঁশ বোঝাই কন্টেনার থেকে উদ্ধার বিদেশি সিগারেট, এবং পাচার হচ্ছিল, উত্তরপ্রদেশে যাচ্ছিল। আরো পাচারের খবর, সাপের বিষ পাচার, ফাঁসি দেওয়ায় খবরের কাগজে। কিভাবে, কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। কিভাবে পাচার হচ্ছিল, এই পাচার চক্রে কারা জড়িত, কি জানা যাচ্ছে? দেখো অয়নদা, প্রতিদিনই কিন্তু পাচারের খবর তুলে আসে, তেমনি কিন্তু সতর্ক থাকে বন দপ্তর। তেমনি আজ ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো এবং কার্শিয়াং যে ফরেস্ট ডিভিশন বাগডোগরা রেঞ্জ, তারা কিন্তু একবারে ওত পেতে বসেছিল যে ফাঁসি দেওয়ার সীমান্তবর্তী এলাকা মুরলীগঞ্জ, সেখান থেকে একটি 4 চাকা একটি স্কুটিকে আটক করে, এবং তার সেখান থেকে কিন্তু 2টি জার ভর্তি, কাচের জার ভর্তি, এবং খবরের কাজে কাপড় দিয়ে কিন্তু লোটানো ছিল এই 2 জার ভর্তি, এবং সেখান থেকে প্রায় 3 কেজির বেশি সাপের বিষ কিন্তু উদ্ধার হয়েছে। ধারণা প্রকাশ করা হচ্ছে যেহেতু বাংলাদেশের একটি দৈনিক সংবাদপত্রের কাপড়ের কাগজ সেখানে বাংলাদেশ থেকে এসেছে, এবং নেপালে পাচারের ছক ছিল। যদিও যারা ধরা পড়েছে তারা সবাই ইসলামপুরের। রেঞ্জার কি বলছেন দেখুন।
ওরা বাংলাদেশ থেকে নিয়ে এসে ট্রানজিট করার জন্য কোথাও বেরিয়েছিল, বিধাননগর যে বীর ব্রিজ আছে সে জায়গা থেকে। আমরা টিপ অফ আমাদের কাছে ছিল, আমরা ওখানে ঘিরে তখন দেখছি যে গাড়ির মধ্যে এটা আছে, সিজ করা হয়েছে। 3 জনকে আটক করা হয়েছে। স্নেক ভেনম সাপোজিটলি বাংলাদেশের নিউজ পেপারের মধ্যে র্যাপ করা ছিল, সেটাও সিজ করা হয়েছে। তো অবভিয়াসলি এটা বোঝা যাচ্ছে এটা বাংলাদেশ থেকে আসছিল। এবার বন্যপ্রাণ মৃত্যুর খবর। মালদায় জোড়া হরিণের মৃত্যু। বারদুয়ারি পার্কে 2টো হরিণের মৃত্যু হলো। কেন এইভাবে মৃত্যু? রক্ষণাবেক্ষণের অভাব? কথা বলবো প্রতিনিধি সেবক দেব শর্মার সঙ্গে। কি কারণে মৃত্যু, কি জানা যাচ্ছে, কোনো গাফিলতি আছে কিনা? দেখো, এখনো পর্যন্ত কিন্তু মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা জিয়ে রয়েছে, কারণ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এই 2টি হরিণের দেহ। ময়না তদন্ত করে জানা যাবে যে ঠিক কি কারণ এই পিছনে। এই যে পার্ক, ডিয়ার পার্ক, তা কিন্তু বিডিও অফিস সংলগ্ন। ব্লক প্রশাসন তারা নিজেরাই এটা দেখভাল করে, বিডিও নিজে দেখভাল করেন, নজরদারিতে থাকে। হঠাৎ করেই বেশি রাতে 2 হরিণের মৃত্যু এবং 1 হরিণ কিন্তু অসুস্থ, এবং এর ফলেই কিন্তু উদ্বেগ ছড়িয়েছে। কারণ হঠাৎ করে 32টি হরিণ ছিল এখানে, তার মধ্যে 2টির মৃত্যু। ভিডিও বলছেন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে চিকিৎসার অভাবেই মারা গেছে। দেখুন কি বলছেন। পানি সম্পদ বিভাগে তো সঠিক ইনফ্রাস্ট্রাকচার এখানে নেই, যার জন্য একটু কষ্টকর ওদের রক্ষণাবেক্ষণ। তাহলে কি স্যার চিকিৎসার অভাবে কি মারা গেছে? এখন আপাতত তো সেটাই মনে হচ্ছে, কিন্তু সঠিক কারণ তো কিছু বুঝতে পারছি না। স্যার অসুস্থ ছিল কি হরিণগুলো? না, দীর্ঘদিন অসুস্থ কিছু ছিল না, তো হঠাৎই অসুস্থ হয়েছে। আরও কি কোনো হরিণ স্যার অসুস্থ আছে এখন? কি একটা অসুস্থ আছে, চিকিৎসা করার বন্দোবস্ত করছি। আমরা এখানে চেষ্টা করছি যে বিএলডি অফিসটা করার জন্য, যাতে এখানে যে কোনো সময় ভেটেরিনারি অফিসার পাওয়া যায়, গ্রামবাসী উপকৃত হয়, ওদের রক্ষণাবেক্ষণ যাতে করা সম্ভব। আর পশু চিকিৎসক কি বলছেন দেখুন। বিডিও সাহেবকে বলেছি যে এটা যদি মালদাতে পাঠানো যায়, মালদা টাউনে পাঠানো যায়, তাহলে প্রপার পোস্টমর্টম করা যাবে এবং প্রপার ডায়াগনোসিসও করা যাবে যে কী কারণে হরিণ দুটো মারা গেছে। এবং মারা যাওয়ার পরে পরবর্তী যে হরিণগুলো বেঁচে আছে সেইগুলোকে আরও সুস্থ রাখার জন্য কী পদক্ষেপ নেওয়া যাবে বা কী স্যাম্পল কালেকশন করা দরকার, সেটাও কিন্তু আমাদের প্রপার ডায়াগনোসিস করার পরই জানা যাবে। হাসপাতালে চিকিৎসক নেই স্যার, এটা আপনি মেনে নিচ্ছেন স্যার? পার্মানেন্ট চিকিৎসক নেই, এটা তো মানছি। আমাদের ওই চার্জেই চলছে আর কি। চার্জে চলার পার্মানেন্ট ডাক্তার থাকার মধ্যে অনেক পার্থক্য আছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সব জায়গায় হাতির তাণ্ডব থামানোই যাচ্ছে না। চন্দ্রকোনায় দেখুন হাতির তাণ্ডব, 24টি হাতির দল তাণ্ডব চালায়। কত জমির ক্ষতি হলো, কত বিঘা জমির ক্ষতি হলো, কৃষকদের মাথায় হাত পড়লো, জানবো প্রতিনিধি সুকান্তর কাছ থেকে। সুকান্ত। দেখো বিঘার পর বিঘার ফসল নষ্ট করেছে, মূলত আলু এবং ধানের নষ্ট করেছে, এবং কৃষকরা দাবি তুলেছেন দীর্ঘদিন ধরে যে সরকারি সাহায্য, অর্থাৎ তারা চাইছেন যে হাতির দল যেভাবে ক্ষতি করেছে তারা আর মাথা তুলে দাঁড়াতে পারবেন না যদি সরকারি অনুদান না মেলে, এবং তার জন্যই তাকিয়ে রয়েছে। বন দপ্তর অবশ্য বলেছেন যে হাতির দলকে গভীর জঙ্গলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং ওই কৃষকদের ক্ষতিপূরণের একটা আশ্বাস দিয়েছেন বন দপ্তর। কিন্তু চন্দ্রকোনার কুয়াপুর এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ যে বন দপ্তর তারা হাতির দলকে গভীর জঙ্গলের দিকে নিয়ে যেতে পারছে না, যার ফলেই চরম ক্ষতির মুখে পড়ছেন তারা। শুধু একেবারেই তাই, আলু চাষিদের মাথায় হাত। আলু চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে। অন্তত কিছু করার চেষ্টা করুক বন দপ্তর। এইভাবে কৃষকদের পেটে লাথি মারা হচ্ছে বলা যায়। হাতি বা কি করবে, তাদের জঙ্গল কোথায়? আর একদম শেষে ভালো খবর দেখাবো। অবশেষে ঘর পেল ছোট্ট হেনা। বাবা মাকে পেয়ে আনন্দে আত্মহারা শিশু। বহরমপুর থেকে ইতালি যাচ্ছে হেনা। কিভাবে, কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব। দেখো, ছোট্ট হেনা, 8 বছরের হেনা অবশেষে কিন্তু সে ঘর পেল, এবং ইতালিতে কিন্তু আজকেই সে বহরমপুর থেকে কলকাতা, তারপর এই ইতালি যাবে। এবং ইরোনি দম্পতি তাদের অ্যাডপশন, স্পেশালাইজড অ্যাডপশন এজেন্সির মাধ্যমে তারা অ্যাপ্লাই করেছিল। তারপরে কিন্তু এই হেনার সন্ধান পায়। তারপর সরকারি যে প্রসেস রয়েছে সেই প্রসেসের মাধ্যমে আজকে কিন্তু সেই ইরোনি দম্পতির হাতে তুলে দেওয়া হয়। এবং এই ইরোনি দম্পতি জানিয়েছেন যে তারা বহুদিন ধরে তারা সন্তান দত্তক
নেবার জন্য চেষ্টা করেছিলেন এবং তার আগে তিনি ভারতবর্ষে এসেছেন এবং গুজরাট, কেরালা বিভিন্ন জায়গায় ঘুরেছেন এবং এখানকার সংস্কৃতি দেখেই তিনি আকৃষ্ট হয়েছিলেন এবং সেই কারণে কিন্তু সিদ্ধান্ত নেন ভারতবর্ষ থেকেই তিনি তার সন্তান দত্তক নিতে চান। সেইভাবে কিন্তু হেনাকেই কিন্তু তার পায় এবং প্রাথমিকভাবে তারপরে কিন্তু তারা যোগাযোগ করে এবং তারপরে স্পেশালাইজড যে অ্যাডপশন এজেন্সি আছে তার মাধ্যমে কিন্তু এই হেনাকেই তারা আজকে কিন্তু সরকারিভাবে কিন্তু তাদের হাতে তুলে দেওয়া হয় এবং ছোট্ট হেনা তাদের যে বাবা মাকে পেয়ে, যে ইরনি দম্পতিকে পেয়ে খুব খুশি এবং আত্মহারা এবং সেও কিন্তু চায় যে তার যে সন্তান তারা পেয়েছে তাকে কিন্তু বড় করতে এবং সুন্দর করে নিজের সন্তানের মতন করে তুলে মানুষ করতে। একেবারে ধন্যবাদ ইতালি দম্পতিকে এবং especially for the spirituality indiana for the India. spirituality of Indian spirituality, he was inclined towards the adoption from India because he loves India, his wife loves India, so he thinks if he takes the child from India it will be better. I'm confused but happy. He was a bit excited but now he's very happy. Yesterday অ্যাকচুয়ালি আমাদের এটা অনলাইন প্রসেস, স্পেশালাইজড অ্যাডপশন এজেন্সি মুর্শিদাবাদ জেলা আমরা এবং ডোমকল বিকাশ কেন্দ্র, দুটো এজেন্সি এখানে আমরা কাজ করছি এবং ভবিষ্যতে আর একটা এজেন্সি হচ্ছে যেটা হচ্ছে গভর্নমেন্ট এজেন্সি, গভর্নমেন্ট সাহ। তো আমরা যেটা আমাদের এটা প্রসেস হয় কারা, যেটা সেন্ট্রাল রিসোর্স অ্যাডপশন এজেন্সি আছে ওনাদের মাধ্যম থেকেই এইগুলো প্রসেস হয় আর কি। ইন্টার কান্ট্রি অ্যাডপশন হয়েছে, একটা ইটালীয় দম্পতি তারা আজকে এসেছেন হেনাকে নিতে। হেনা তার নিজের বাড়িতে যাচ্ছে। আপনারাও দেখুন, আমরাও দেখছি যে এখানে কতখানি বন্ডিং, এখানে ভাষাগত কোনো ব্যবধান নেই। এইভাবেই ভালো খবর, বেআইনি অবৈধ কাজ সাবধান থাকবেন যারা করছেন। আর আপনাদের সমস্যা সব কিছু তুলে ধরি প্রত্যেক দিন 8টা থেকে 9টা। চোখ রাখুন দুয়ারে রিপোর্টারে। আর কিছুক্ষণের